শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক। এখানে অন্যায় অভিযান নাই, কতবার মুখ খালি করেছে। আমরা এই সমাজ থেকে দাবি করবো তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। তার পরিণতি হবে রোমানিয়ার চর্চাতুকুম মতো, তার পরিণতি হবে ইটালি মুসলিমের মতো। এবং পরীক্ষা বলবো, যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান। তাছাড়া আজকে আমরা দেখলাম শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। সেই সাথে আওয়ামী লীগের স্বৈরাচার আইন বাতিল করে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনার দাবি জানান তিনি। শনিবার 17 আগস্ট সকালে মগবাজার এলডিপির এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমেদ। সেই সাথে আওয়ামী লীগের স্বৈরাচারী আইন বাতিল এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনারও দাবি জানান তিনি। প্রিয় দর্শক, এখানে লিখেছেন ঢাকা কলেজের আবাসিক হলগুলো থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার। ঢাকা কলেজের আবাসিক ছাত্রাবাসে অভিযান চালাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, হকি স্টিক, লাঠি সোটা এবং হ্যামলেট উদ্ধার করে শিক্ষার্থীরা শনিবার 17 আগস্ট বেলা 11টার দিকে এই অভিযান শুরু করে। হলে আসা যাওয়া ছিল, কিন্তু এত এই পরিবেশ এটা কখনোই এক্সেপশনাল না। আপনি দেখেন যারা হলে থাকে তারা তো আমারই বন্ধু, আমারই সহপাঠী। এখানে আমরা কি পাচ্ছি? অস্ত্র শস্ত্র বাদ দিলাম, সাধারণ শিক্ষার্থীদের রুমে যদি এইভাবে মদের বোতল পাওয়া যায়, এভাবে গাজার বোতল, আপনারা দেখছেন কিনা, 2টা বোতল এভাবে গাজা উদ্ধার করা হয়েছে, বোতল ভর্তি গাজা পাতা, এটা চলে যায় গুঁড়া করা ছিল, যেটা উদ্ধার করা হয়েছে। আমি জানি না আসলে আদৌ শিক্ষার্থী কিনা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, এই হলগুলো এতদিন দখল করে কারা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার এফ রহমান হলের ক্যান্টিনে ছাত্রলীগ নেতাদের বাকির পরিমাণ প্রায় 18 লক্ষ টাকা। ওই ক্যান্টিনের মালিক, এর মধ্যে হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজু, সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়া মুন, দুজনের কাছে পাবে 6.5 লাখ টাকার মতো বাকি খেয়েছেন। হেডলাইন করেছেন স্যার এফ এম রহমান হলে ছাত্রলীগ নেতাদের বাকি খেয়েছেন 18 লক্ষ টাকা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পেলাম কি, 18 লক্ষ টাকা ক্যান্টিনে ছাত্রলীগ বাকি রেখেছে। শুধুমাত্র সভাপতি সেক্রেটারি রেখেছে 6 লক্ষ টাকা, খেয়েছে, টাকা দেয় নাই। এই হলো সোনার বাংলার রাজনীতি। আমরা এরপরের আপনাদেরকে সেই প্রশ্নটা আমি তুলে ধরছি। ভুয়া মুক্তিযোদ্ধাদের কঠোর হুঁশিয়ারি। যাচাই বাছাইয়ের পর ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম। শনিবার 17 আগস্ট দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সভা শেষে এই কথা বলেন। মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকে হয়েছে, নানানভাবে হয়েছে, সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তি হবে। তাহলে আমরা কি ভুয়া মুক্তিযোদ্ধা থেকে সংস্কার করতে পারবো? মানে ভুয়া মুক্তিযোদ্ধা যাদের বাবার জন্ম মানে স্বাধীনতার পরে তার ছেলে মুক্তিযোদ্ধা, এরকম সার্টিফিকেটে যে মুক্তিযোদ্ধার কোটা বা মুক্তিযোদ্ধা হিসাবে চাকরি করছে আজকে, তাহলে সেটাকে যদি বাংলাদেশে ক্লিন করা যায়, এই আমার কাছে মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার যা পারবে, একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার এসে তা করতে পারবে না। তখন অনেক বিরোধী দলের টেবিল চাপড়াবে, হলের ভিতরে কথা কাটাকাটি হবে এবং আইন পাশ করা অনেকটা জটিল হয়ে পড়ে। তাই এই নোংরা জিনিসগুলোর উপরে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য রয়েছে অনেক সুবিধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আজকের টকশোতে কি নিয়ে আলোচনা হবে সেটার কিছু অংশ আপনারা দেখেছেন। ইউকে কসবার টিভিতে এই নিয়ে আলোচনা চলে। সেখানে বিএনপির নেতাও ছিল এবং মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদীও সেখানে বক্তব্য রেখেছেন। তো মাওলানা আব্দুল সালামের যুক্তিবাদীর বক্তব্যটি আসলে অসাধারণ ছিল। দেখেন এই বর্তমান সরকার কতটা জুলুম নির্যাতন করেছে এবং তাদের ছাত্ররা তথা ছাত্রলীগের হলে কি ধরনের অস্ত্র এবং মাদক পাওয়া যাচ্ছে, দেশি নানান অস্ত্র এবং মাদক পাওয়া যাচ্ছে। এই ছাত্রলীগ কতটা অত্যাচার করেছে সমাজে। ক্যান্টিনে 18 লক্ষ টাকা বাকি খেয়েছে। ক্যান্টিনের মালিক বলেছে 18 লক্ষ টাকা তারা বাকি খেয়েছে। দেখেন ক্ষমতার দাপটে জোর জবরদস্তি করে বাকি খেয়ে গেছে। সে টাকা আসলে আর দেয়নি, আর সে টাকা তো দেওয়ার কোনো কথাই নেই। তো দর্শক, সব মিলিয়ে আজকের আলোচনাটি মাওলানা আব্দুল সালাম যে আরো অনেক কিছু বলেছেন, সম্পূর্ণ শুনলে আপনারা বুঝতে পারবেন। তো আসুন আমরা বিস্তারিত ওনার মুখ থেকে আমরা শুনি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ। দেশ এবং প্রবাসের প্রিয় ভাইরা, ইউকে কসবা টিভির আজকের প্রোগ্রামটি যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি প্রথমে মাসুক ভাইকে বলবো আমাকে জামাত ইসলামের নেতা না বলাটা ভালো। আসলে জামাত ইসলামের সমর্থক বা জামাত ইসলামের মনা বলতে পারেন। আসলে জামাত ইসলামের নেতা হওয়া অতটা সোজা নয়। বাংলাদেশের যতগুলো দল আছে, আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, হয়তোবা হঠাৎ করে ভালো কোনো ফেস আছে এক দল করতে, পরের দিনে বিএনপি বা আওয়ামী লীগে যোগ দিয়েছে, তাকে বড় একটা দলে বসানো হয়। কিন্তু জামাত ইসলাম এমন একটি সংগঠন যেখানে আপনি যদি এই দলে যোগ দিতে চান, প্রথমে আগে আপনাকে সমর্থক ফর্ম পূরণ করতে হবে, তারপরে আপনাকে শর্ত মেনে কর্মী হতে হবে, তারপরে আপনাকে রোকন হতে হবে। আর এই রোকন হতে গেলে কমপক্ষে প্রায় 200 থেকে 300টি বই আপনাকে অধ্যয়ন করতে হবে, অন্তত 15-16টি তাফসীর অধ্যয়ন করতে হবে। অর্থাৎ জামাত ইসলামের রোকন হতে গেলে অন্তত 1 বছর আপনাকে চেষ্টা করতে হবে। বিসিএস পরীক্ষা দিতে গেলে যেরকম ভাবে ক্যাডার ভিত্তিক পড়াশোনা করতে হয়, জামাত ইসলাম বা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন সদস্য বা রোকন হতে গেলে ঠিক একই পরিমাণ পড়াশোনা করে মেধার ভিত্তিতে এই সংগঠনের সক্রিয় সদস্য হওয়া যায়। তারপরে 5-10 বছর সক্রিয়ভাবে দায়িত্ব পালন করার পরে, দায়িত্ব কেউ চেয়ে নেয় না, দায়িত্ব যদি উপর থেকে আসে তখন তারা সে দায়িত্ব পালন করে। সুতরাং আমি মাসুক ভাইকে বলবো, জামাত ইসলামের নেতা বলে আমাকে সম্বোধন করবেন না, অত বড় যোগ্যতা এখন আল্লাহ আমাকে দেয় নাই। তবে আল্লাহ যদি চায়, আমি যদি দলে সক্রিয় হয়ে থাকি, সামনে হবে কিনা সেটা আল্লাহর উপর আল্লাহর ইচ্ছা। তবে এখন আপাতত আপনি জামাত ইসলামের নেতা আমাকে বলবেন না, এটা আপনার প্রতি রিকোয়েস্ট করব। কর্মী তো বলা যাবে, জি, সাধারণ কর্মী বলতে পারেন, জামাত ইসলামের সাধারণ কর্মী বলতে পারেন বা জামাত মনা বলতে পারেন। তবে নেতা হওয়ার যোগ্যতা এখন আমার মধ্যে হয় নাই, এটা আপনি বলবেন না। জি, আজকের যে বিষয় আলোচনা করতে চাচ্ছিলেন বা যে সমস্ত বিষয় বলেছেন, যে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন এবং কর্নেল অলি বলেছেন যে বাংলাদেশের গণহত্যার যে নায়ক, যে স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের সম্মুখীন করতে হবে। আমি মনে করি এই দাবিটি শুধু অবসরপ্রাপ্ত মেজর হাফিজ বা কর্নেল অলির নয়, এই দাবিটি বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। তার কারণ স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে যেভাবে হত্যা করেছে, গণহত্যা করেছে, এই গণহত্যাটা আজকে পুরো পৃথিবীতে প্রচার হয়ে গেছে। এমনকি আপনারা জেনে থাকবেন, জাতিসংঘ ইতিমধ্যেই কিন্তু তারা তদন্ত করা শুরু করেছে। তাদের তদন্তে যতটুকু জানতে পেরেছি, প্রায় 800-900 হাজারের অধিক মানুষ শেখ হাসিনার হুকুমে বাংলাদেশে হত্যা করা হয়েছে। এখন তো আমরা বাংলাদেশে দেখেছি, আপনার মুক্তিযুদ্ধের 50 বছর পরে জামাত ইসলামের নেতাদেরকে তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করে রাজাকার বানিয়ে যুদ্ধ অপরাধী মামলা দিয়ে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করা আমরা দেখেছি। যদিও সেই ট্রাইব্যুনাল নিয়ে তামাম পৃথিবীতে প্রশ্ন রয়েছে। আমাদের বর্তমানে যিনি আইন উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল স্যার সবসময় একটা কথা বলতেন যে জামাত ইসলামের নেতাদের বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালটা পৃথিবীর মধ্যে সবচেয়ে হাস্যকর, নাটকীয় এবং জঘন্য একটা ট্রাইব্যুনাল। যেই ট্রাইব্যুনালের মাধ্যমে মিথ্যা সাক্ষ্য দিয়ে, মিথ্যা জবানবন্দি দিয়ে জামাত ইসলামের নেতাদেরকে আমরা ফাঁসি দিতে দেখেছি। এখন আমার প্রশ্ন হলো, স্বাধীনতার 50 বছর পরে একটা মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে জামাত ইসলামের নেতাদেরকে যদি ফাঁসি দেওয়া হয়, শেখ হাসিনা গণহত্যা করেছে, আমার পিলখানায় 57 জন সেনাকে হত্যা করেছে, শাপলা চত্বরে মাদ্রাসার ভাইদেরকে হত্যা করেছে, আর এই গত 1 সপ্তাহে ছাত্র আন্দোলনে প্রায় 1000 মানুষকে হত্যা করেছে, এই সাক্ষী নেওয়ার জন্য সুখরঞ্জন বালির মতো মিথ্যা সাক্ষী রেডি করার দরকার নেই। বাংলাদেশের 18 কোটি মানুষটা খোঁজ দেখেছে যে স্বৈরাচার হাসিনের হুকুমে, স্বৈরাচার হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে। সুতরাং এই সমস্ত প্রমাণের ভিত্তিতেই শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে এই বিচারের সম্মুখীন তাকে আজ হোক কাল হোক হতেই হবে। এবং এই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার ফাঁসি হওয়া, এটা শুধু কর্নেল অলি আর হাফিজ উদ্দিনের চাওয়া নয়, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের চাওয়া এবং পাওয়া। আমি মনে করি হাসিনা যেদিন বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল, আমি দেখেছি বাড়ি থেকে বের হওয়ার পরে মিষ্টি খুঁজে পাওয়া যায় নাই দোকানে, 5000 টাকা পর্যন্ত কেজি মিষ্টি লেগেছে, তাও মিষ্টি খুঁজে পাওয়া যায়নি। আর এই স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশে ধরে এনে যেদিন ফাঁসির দড়িতে ঝোলানো হবে, আমার মনে বলে 10,000 টাকা কেজি খুঁজেও বাংলাদেশে মিষ্টি খুঁজে পাওয়া যাবে না। তার মানে হাসিনা পালিয়ে গিয়ে মানুষ যতটা না খুশি হয়েছে, তার চাইতে বেশি খুশি হবে এই স্বৈরাচার হাসিনাকে দেশে ধরে এনে যেদিন ফাঁসির দড়িতে ঝুলানো যাবে। এবং এটা দেখার জন্যই জাতি অধীর আগ্রহী চেয়ে আছে। এখন এই বিষয়ে আরেকটি বিষয় আমি পরিষ্কার করে বলতে চাই, ভারত আমাদেরকে সবসময় বন্ধু বলেন। মেজর হাফিজ উদ্দিন একটা কথা চমৎকার করেছেন, তিনি বলেছেন যে ভারত আমাদের স্বাধীনতার যুদ্ধে সহযোগিতা করেছেন, এর জন্য আমরা তার কৃতজ্ঞ। কিন্তু তাকে একটা কড়া ভাষায়, ভারতকে একটা কড়া ভাষায় কথা বলেছেন যে আপনারা বাংলাদেশের বন্ধু হন, প্রভু হতে যাবেন না। এই একটা জায়গায় ভারত ভুল করেছে, আর এই জন্য বাংলাদেশের মানুষের মনের মধ্যে ভারতের প্রতি আক্ষেপ। আজকে ভারত বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আমাদের দেশে তারা দাবিদারি করতে চেয়েছে, তারা প্রভু হতে চেয়েছে, তারা প্রকৃত বন্ধু হতে চায়নি, বন্ধু হয়নি। আমরা দেখেছি বাংলাদেশের সেই তিস্তা ব্যারেজে, সেই ফারাক্কা বাঁধে, সেই সিলেটের টিপাই মুগের বাঁধে, বাংলাদেশের 57টা আন্তর্জাতিক নদীর মধ্যে 54টা নদী এসেছে ভারত থেকে। প্রত্যেকটা নদীর মুখে তারা বাঁধ দিয়ে খরার দিনে পানি আটকিয়ে পানিগুলো তারা কাজে লাগায়, আর বাংলাদেশকে পানি শুকিয়ে ধুধু মরুভূমি করে আমার বাংলাদেশকে তারা পুড়িয়ে মেরে ফেলে। আবার বর্ষার দিনে যখন ভারতে পানি বেড়ে যায়, তখন তারা বাঁধগুলোকে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বন্যায় মেরে ফেলে। তার মানে ভারত আমাদের এমন বন্ধু, তারা খরার দিনে আমাদেরকে পানি না খাওয়াই আমারে, আর বর্ষার দিনে আমাদেরকে পানিতে ডুবাই আমারে। এটা প্রকৃতির পরিচয় হতে পারে না। তার মানে ভারত আমাদেরকে কাজে লাগিয়ে প্রভুত্বের দাসত্বের রূপান্তরিত করেছে, আমাদেরকে তারা প্রভু সাজতে চেয়েছে। আর এই জন্যই আজকে বাংলাদেশের মানুষের এত আক্ষেপ, এত কষ্ট ভারতের ব্যাপারে।
তাদের প্রতি এত আমাদের ঘৃণা। এই জন্য হাফিজ মেজর তাকে সেলুট দেই, তিনি বাংলাদেশের মানুষের মনের কথা বলেছে। ভারতকে এখন সময় এসেছে বোঝার মতো, আপনার সঠিক সিদ্ধান্ত নেন, বাংলাদেশের পাশে বন্ধু হিসেবে থাকেন, প্রভু হতে চাইেন না, আমাদের বিষয়ে নাক গলায়েন না। আমাদের বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে সেলুট দেই, তিনি স্পষ্ট করে বলেছে ভারত যদি বাংলাদেশে বিশৃঙ্খলা করতে চায়, অশান্তি সৃষ্টি করতে চায়, তাহলে ভারতের 7 সিস্টার সহ মায়ানমার সহ পূর্ব অঞ্চলে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। তার মানে তোমরা আমাদেরকে কষ্টের মধ্যে ফেলে দিয়ে, বিশৃঙ্খলায় ফেলে দিয়ে তোমরা শান্তিতে ঘুমাতে পারবে না। এটা স্পষ্টভাবে ডক্টর ইউনূস স্পষ্টভাবে বলে দিয়েছেন। এই জন্য তাকে সেলুট দেই। আসলে রাষ্ট্রপ্রধানদের কথা এমনই হওয়া উচিত। কিন্তু গত 16 বছর বাংলাদেশে যে স্বৈরাচার হাসিনা ছিল, আমরা দেখেছি ভারতের কাছে বিড়ালের মতো ম্যান করে করে যা চেয়েছে তাই দিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত তিনি করতে পারেনি। এমনকি শেখ হাসিনা নিজে বক্তব্য দিয়েছিল যে আমি ভারতকে যা দিয়েছি সারা জীবন ভারতকে মনে রাখতে হবে। আসলে তিনি তার কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে আমার দেশের কতটা ক্ষতি তিনি করেছে, আর ভারতের স্বার্থ রক্ষার জন্য পুরো দেশটা তাদের হাতে তুলিয়ে দিয়েছে। তার উদ্দেশ্য ছিল শুধু ক্ষমতায় বসে থাকা, ক্ষমতার চেয়ারে থাকা। কিন্তু বাংলাদেশের তরুণ জনতা জেগে উঠেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত ভারতেই পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা। আজকে আল্লামা সাঈদী একটা কথা মনে করে যায়, আল্লামা সাঈদী স্পষ্ট ভাষায় বলেছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের এমন একটা দিন আসবে, তারা পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। আজকে শেখ হাসিনা যেতে চেয়েছে আমেরিকায়, আমেরিকা বলেছে ভিসা বাতিল। লন্ডনে যেতে চেয়েছে, ভিসা পাই নাই। আপনার সংযুক্ত আরব আমিরাত, দুবাই সহ পৃথিবীর যে কোনো দেশে যেতে চাচ্ছে, শেখ হাসিনাকে কেউ ভিসা দিচ্ছে না। এমনকি ভারতে তিনি কয়েকদিন হলে আছেন, যতটুকু তথ্য পেয়েছি ভারত সরকারও বলেছে আপনাকে আর বেশি দিন আমরা রাখতে পারবো, কোথায় যাবেন আপনি, আপনার জায়গা খুঁজে নেন। আল্লামা সাঈদী বলেছিল তোমরা পালানোর মতো ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে শেখ হাসিনার দিকে লক্ষ্য করে দেখেন, তিনি জায়গার বিশাল এই পৃথিবী থাকার কোনো জায়গা পাচ্ছে না, কেউ তাকে জায়গা দিচ্ছে না। আল্লামা সাঈদীর এই বক্তব্য 100% মিলে গেছে। ভারতকে বলবো আপনারা সারা জীবন যদি বন্ধুত্বের দাবি করেন আর হাসিনার পক্ষে না দাঁড়িয়ে 18 কোটি মানুষের মনের কথা মেনে নেন, শেখ হাসিনাকে আপনারা বাংলাদেশের সরকারের হাতে ফেরত দেন, বাংলাদেশের আইন দিয়ে শেখ হাসিনার বিচার হবে, গণহত্যার বিচার হবে। আমি মনে করি ভারত যদি হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয়, তাহলেই ভারত প্রমাণ করতে পারবে তারা বন্ধু। আর তার হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে না দিয়ে যদি তাকে পালিয়ে যেতে অন্য দেশে সাহায্য করে, তাহলে ভারত আবারও গাদ্দারি করে প্রমাণ করবে তারা আসলে বন্ধু নয়, তারা প্রকৃতপক্ষে শত্রু। যে কথা বলছিলাম, তাদের জালেম এবং জুলুমের মাত্রা যখন বেড়ে গেছে, আজকে আমরা দেখেছি ধানমন্ডি 32-এ এক নেতাকে উলঙ্গ করে পেটানো হয়েছে, বিবস্ত্র করে পিটানো হয়েছে। আমি ভিডিওটি দেখে প্রথমে বিশ্বাস করি নাই, আমি ভেবেছিলাম হয়তো বা 2 বছর আগে শ্রীলঙ্কার ভিডিও হবে। পরবর্তীতে শুনলাম যে না, এটা বাংলাদেশেরই ঘটনা। ঢাকাতে এক নেতাকে বিবস্ত্র করে পিটানো হয়েছে। অনেকে প্রশ্ন করছেন এটা তো ঠিক নয়। আমি এই বিষয়ে একটা কথা আজকে ইউকে কসবা টিভির মাধ্যমে পরিষ্কার করে বলতে চাই, নিঃসন্দেহে ইসলাম বাড়াবাড়ি পছন্দ করে না, উলঙ্গ করে বিবস্ত্র করেছে এটা ইসলামও সমর্থন করে না। কিন্তু আমি একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এই সমস্ত নেতাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, এই 16 বছরে আপনারা কি এমন করেছেন, জাতির কি খেদমত করলেন যে জাতি আপনাদেরকে পিটাতে পিটাতে পরনের লুঙ্গি প্যান্ট পর্যন্ত খুলে বিবস্ত্র করছে? এগুলোর কারণ কি? এর জবাব আপনাদের কাছে আছে। তার মানে জুলুমের মাত্রা যখন বেড়ে যায়, অত্যাচারের মাত্রা যখন বেড়ে যায়, তখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। মানুষের মনের এত কষ্ট, এত চাপা ব্যথা, যে চাপা ব্যথা এবং কষ্টের মাধ্যমে আজকে তারা জাতির মধ্যে প্রকাশিত হয়ে যাচ্ছে। এই জন্য আমি মনে করি তরুণ সমাজ যে বিপ্লব বাংলাদেশে ঘটিয়েছে, এই বিপ্লবের মাধ্যমে অন্তত 100 বছর বাংলাদেশের প্রতিটা নেতার এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে। আজকে আওয়ামী লীগের দলের নেতাদের যে অবস্থা, আমি মনে করি এখান থেকে বিএনপির নেতাদের শিক্ষা নিতে হবে, জামাত চরমনাই হেফাজতকেও শিক্ষা নিতে হবে। কারণ আগত ভবিষ্যতে যারাই ক্ষমতায় যাবে, তারাও ক্ষমতা পাওয়ার জনগণের উপরে জুলুম করে। বিএনপির নেতারাও যদি এমন জুলুমবাজ হয়, হয়তো বা 10 বছর পরে তাদেরও এই অবস্থা হতে পারে। এই শিক্ষা কিন্তু এই আন্দোলনে আমাদেরকে চোখ আঙুলে ঢুকিয়ে দিয়ে ছাত্র জনতা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আজকে বড় বড় নেতা কোথায় পলক সাহেব আজকে পালিয়ে গিয়ে ধরা খেলেন, একটা কথা না বললেই নয়। বাংলাদেশের মানুষ যাকে দরবেশ বাবা বলে চেনে, সেই সালমান এফ রহমান, তিনি মুখের দাড়ি কেটে নৌকায় চড়ে পালিয়ে যাচ্ছিলেন, নৌকা ডুবিয়ে গেছে, আবার সেই নৌকায় উঠে তিনি পালাতে গেলেন আইনমন্ত্রী আনিসুল হককে নিয়ে। আশ্চর্যজনক বিষয়, তার মুখে বিশাল বড় বড় দাড়ি ছিল, অনেকে তাকে টোল করে দরবেশ বাবা বলতো, অথচ সেই দাড়ি কেটে তিনি পালাতে গেলেন। কতটা ভণ্ড, কতটা গাদ্দার, কতটা বাটপার। রসুলের সুন্নাত দাড়ি মুখে রাখার পরে শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য দাড়ি কেটে যে পালাতে পারে, তার মানে বোঝা যাচ্ছে তিনি রসুলের সুন্নাত পালনের জন্য এই দাড়ি রাখে নাই। মূলত তিনি হলো ভণ্ড মুখোশধারী। তাদের এই সমস্ত দাড়ি আর তথাকথিত প্রতি রাতে 70 রাকাত তাহাজ্জুদের নামাজ আর প্রধানমন্ত্রীর কোরআন তেলাওয়াত করে দিন শুরু করা, এগুলো প্রত্যেকটাই হলো তাদের ভণ্ডামি। জনগণের ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করে এতদিন তারা ধর্মকে ব্যবহার করেছে। আমরা বাংলাদেশের আলেমেরা মাথায় টুপি পরি, মুখে দাড়ি রাখি। যখন আওয়ামী লীগ বিরুদ্ধে, আওয়ামী লীগের জুলুমের বিরুদ্ধে কথা বলেছি, আমাদেরকে বলা হতো ধর্ম ব্যবসায়ী। আমরা নাকি ধর্ম ব্যবসা করি, কিন্তু সালমান এফ রহমান দাড়ি কেটে প্রমাণ করলো আমরা ধর্ম ব্যবসায়ী নয়। আজকে সালমান এফ রহমান বড় ধর্ম ব্যবসায়ী।
তারা যে ধর্ম ব্যবসায়ী, তারা দাড়ি কেটে বাস্তব প্রমাণ করেছে এই বাংলাদেশের আলেমদেরকে জেলে বন্দি করে তারা 20 বছর বন্দি রেখেছে, কোনো আলেমের মুখ থেকে দাড়ি কাটতে পারেনি, কারো মাথা থেকে টুপি খুলতে পারেনি। এখন পর্যন্ত মুফতি জসিমউদ্দিন রহমানী জেলের ভেতরে বন্দি, কত নির্যাতন অত্যাচার তাকে করেছে, তাকে জঙ্গি বলে বলে। গত 3 দিন আগে আমরা দেখেছি এক জানাজায় তিনি প্রেরণ মুক্ত হয়ে গিয়েছেন। কোথায়? তার মাথায় তো টুপি, মুখের মধ্যে তো দাড়ি। তোমরা দাড়ি টুপি ছাড়াইতে চেয়েছো, ইমান হারা করতে চেয়েছো, আলেমেরা রাসূলের সুন্নাত ছাড়েনি, ইমান ছাড়েনি, আর তোমরা কোটি কোটি টাকা দুর্নীতি করে পালাতে গিয়ে দাড়ি কেটেছো। তার মানে তোমরাই বড় ধর্ম ব্যবসায়ী, তোমরাই ধর্ম ব্যবহার করে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে টিকে থাকতে চেয়েছো, কিন্তু থাকতে পারোনি। সালমান এফ রহমানের আজকে একটা পত্রিকায় দেখলাম প্রায় 30-40 হাজার কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছে, তার এই মুখের মধ্যে দাড়ি নিয়ে, এই ভণ্ড দাড়ি নিয়ে বাংলাদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। আজকে আমাদের উপস্থাপক ভাই বললেন যে ঢাকা কলেজের মধ্যে পাওয়া গেছে সেই ছাত্রলীগের হলগুলোতে হাজার হাজার দেশীয় অস্ত্র, চাকু, চাপাতি। আমি মাসুদ ভাইকে দায়িত্ব নিয়ে বলি, হয়তো আপনি জানেন কিনা, আমি কিন্তু নিজে ঢাকা কলেজের স্টুডেন্ট। আমি ঢাকা কলেজ থেকে আপনার পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং মাস্টার্স করেছি। আমরা ঢাকা কলেজে থাকার সুযোগ পেতাম না, আমরা নিজেরা খেয়ে না খেয়ে টিউশনি করে করে ম্যাচগুলো থেকে আমরা ঢাকা কলেজে পড়েছি। আর এই সমস্ত সন্ত্রাসী ছাত্রলীগেরা এই হলগুলোকে দখল করে তাদের বন্ধু বান্ধব ভাই ব্রাদারকে নিয়ে হলে এনে রাখতো এবং এই সমস্ত অস্ত্র দিয়ে তারা প্রকাশ্যে সন্ত্রাসী করতো। বিশেষ করে নিউ মার্কেট এলাকায় যারা আছে, আপনারা নিজে যান, প্রমাণ নেন। নিউ মার্কেট আশেপাশে যত মার্কেট আছে, প্রত্যেকটা মার্কেট থেকে ঢাকা কলেজের ছাত্রলীগেরা ছেলে পেলে প্রত্যেকদিন চাঁদা উঠাতো। একদিন চাঁদা না দিলে তাদেরকে মারে ধরে ওখান থেকে দোকান উঠাইয়া দিত। নিউ মার্কেটের প্রত্যেকটা দোকানদার সাক্ষী। চাঁদনী চকের মার্কেটে যান, আশেপাশের পুরো এলাকায় তারা চাঁদাবাজের আখড়া করেছিল, মানুষকে অত্যাচার নির্যাতন করেছিল। আমি একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই, আপনি বলেছেন সারেক রহমান হল থেকে, সেখান থেকে কি করা হয়েছে? 18 লক্ষ টাকা বাকি খেয়েছে ছাত্রলীগের নেতা, 18 লক্ষ টাকা বাকি খেয়েছে ছাত্রলীগের নেতা। এক হলের যদি অবস্থা হয়, এই সমস্ত এদেরকে আমরা মামা বলে থাকি, যারা হলে যারা আপনার ক্যান্টিন পরিচালনা করে, তাহলে 1-2 নেতার 2 লাখ টাকা বাকি খায়, বাকি নেতার অবস্থা কি? তারা এই যে বাকি খেয়ে চাঁদা উঠাইয়া জোর করে খাবার খাইতো, এই টাকাগুলো মামারা কোথা থেকে উঠাইতো? বাড়ি থেকে আনতো না। আমাদের মতো যারা সাধারণ ছাত্র, এদের খাবারের দাম বাড়িয়ে দিয়ে সাধারণ ছাত্রদের উপরে জুলুম করে ওই সমস্ত মামাদের পেট ভরাইতো। এইরকম ভাবেই চলতো। আমি আজকের এই আলোচনা থেকে সুস্পষ্ট করে বলতে চাই, যে তথাকথিত সোনার ছেলে নামক এই অভিশাপ নামক ছাত্রলীগ যারা প্রকাশ্যে চাঁদাবাজি করেছে, বাংলাদেশে সন্ত্রাসী করে ছাত্রদের হত্যা করেছে, আমার প্রিয় ভাই আবরারকে বুয়েটে মেরে মেরে হত্যা করেছে, আমার প্রিয় বোন খাদিজাকে মেরে মেরে জখম করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার প্রিয় ভাই বিশ্বনাথকে যারা মেরে মেরে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, এই অভিশপ্ত ছাত্রলীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই, হলগুলোতে ওঠার কোনো অধিকার নেই। আমি মনে করি জামাত ইসলামের উপরে জুলুম করে 1 আগস্টে তারা জামাত ইসলামকে জঙ্গি বলে নিষিদ্ধ করেছিল। আমি মনে করি বর্তমানে জামাত ইসলামকে ট্যাগ লাগিয়ে মিথ্যাভাবে নিষিদ্ধ করা হয়েছিল। ওই একই সংবিধানের একই আইন দিয়ে, একই ধারা দিয়ে এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে নিষিদ্ধ করাই হবে বর্তমান সময়ের সবচাইতে যত উপযুক্ত সিদ্ধান্ত। আর এটা যদি করা না হয়, এরা আজকে ভয়েতে মাথা লুকিয়ে আছে, আগামী 5 বছর, 2 বছর, 10 বছর পরে আবার বের হবে, আবার তারা অস্ত্রের মহড়া শুরু করবে, আবার বাংলাদেশে অস্ত্রের রাজনীতি শুরু করবে। আমি মনে করি বাংলাদেশে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, আর কোনো অস্ত্রের রাজনীতি এই বাংলাদেশে যেন না চলে, এই সন্ত্রাসীরা যেন আর অস্ত্র বের করতে না পারে, এই জন্য এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলে আমি মনে করি। আমি আজকের এই প্রোগ্রাম থেকে সর্বশেষ আরেকটি কথা বলতে চাই। আমাদের প্রিয় মাসুক ভাই আরো একটি কথা আজকের এই প্রোগ্রাম উত্থাপন করেছেন। ভাই আপনি হাত উঠিয়েছেন। জি জি, না আমি বলতেছি যে আমরা একটু অ্যাডভোকেট মুজিবুর রহমান সাহেবের কাছ থেকে আবার আসি আপনার কাছে, আপনি ফিনিশ করবেন। আবার আমার বক্তব্যের প্রথমে আমি যে জিনিসটি অতি গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করতে চাই এই বর্তমান গণ অভ্যুত্থানের, ছাত্র গণ অভ্যুত্থানের শুরুতে আমি জাতীয় স্মরণ করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র গণ অভ্যুত্থানের যে নায়ক যারা আছে তাদের প্রতি আমার অভিবাদন, এবং যারা হাজারো শহীদ হয়েছে সেই শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি কম্পিউটার টিভির আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। এবং সাথে সাথে আমার সাথে যিনি আব্দুল সামাদ ভাই আছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাসুক ভাই কয়েকটা কথাই উপস্থাপন করেছেন, সেটা হলো যখন ঢাকা কলেজে ছাত্রলীগের অস্ত্র পাওয়া গেছে, মদ পাওয়া গেছে, তারপরে বাকি খেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে, এইগুলি আসলে তাদের একটা পুরানো অভ্যাস। এটা আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের একটা চিরাচরিত ঐতিহ্য তাদের। এই ঐতিহ্য থেকে তারা কোনোদিন ফিরে আসতে পারবে না, যার পরিণতি এই আজকের এই গণ অভ্যুত্থান। আজকের এই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে একটা দাবি যেটা উঠেছে, স্বৈরাচারী শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে দেশে বিচার করার জন্য। অতীব সুন্দরভাবে একটা কথা বলতে হয়, আজকে তাকে বিচারের আওতায় আনার কথা বলা হচ্ছে। তিনি এই স্বৈরাচারী শেখ হাসিনা নিরপরাধ জামাত নেতৃবৃন্দ থেকে মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে তাদেরকে যে জুডিশিয়াল কিলিং করেছে, আমাদের ভাষায় জুডিশিয়াল কিলিং করেছে, সেই আন্তর্জাতিক অপরাধ আদালতের মধ্যে, তার গণ আদালতের মধ্যে তাকে মুখোমুখি হইতে হবে। এখানে একটা স্পষ্ট একটা বিষয় যেটা আমরা জানতে পেরেছি, এই আদালত কিন্তু যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হবে, সেখানে কিন্তু আমাদের দেশীয় কোনো সংস্থা এটা ইনকোয়ারি করবে না। আন্তর্জাতিক সংস্থা এসে
জাতিসংঘ থেকে লোকজন এসে ইনকোয়ারি করে সঠিকভাবে উপযুক্ত সময় উপযুক্ত বিচারটা করবে, যেখানে কোনো অন্যায় হবে না। এই আদালতটা তার হাতেরই করা। ইতিহাস কত মর্মম, কত নির্মম। যে আদালত সে করে গেছে, সে আদালতই তার বিচার কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। এখন কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানে জাতিসংঘের আন্ডারে বিচার হবে, মানে এটা বলতেছেন অ্যাডভোকেট মুজিব? না না, আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা এই স্বৈরাচারী শেখ হাসিনা যেটা দিয়া জামাতে ইসলামের নেতাদেরকে, বিএনপি নেতাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছেন, এই অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে হবে। বাট ইনভেস্টিগেশন, ইনকোয়ারি, যত তদন্ত হবে সমস্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। তখনকার বিচারগুলো হয়েছে আমাদের এই দেশের লোক দিয়ে। এই বিচারটা হবে আন্তর্জাতিক মাধ্যমে, জাতিসংঘের মাধ্যমে ইনকোয়ারি হবে, যাতে কোনো প্রশ্নের সম্মুখীন না হয়। দেখেন, যাতে প্রশ্ন উঠানো না উঠানো যায়, এটা অন্যায়ভাবে বিচার করা হয়েছে। যার কারণে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, যেটাকে আমরা সাধুবাদ জানাই। জি জি জি, ওনারাই আদালত করে গেছেন, ওনারা গর্ত করে গেছেন, সেই গর্তের মধ্যে তিনিরাই পড়বেন, পড়ার উপক্রম হয়েছে। ওনারা যে গর্ত করেছে সেই গর্তের মধ্যে বিচারের ক্ষেত্রে কতগুলো আইন করে গেছেন, যেটা অত্যাধিক দুঃখজনক। এটা আইনের দৃষ্টিতে কত জঘন্যতম অন্যায় ছিল, এটা বলার ভাষা রাখে না। একটাও এক্সাম্পল আপনাকে দিচ্ছি, সেটা হলো সাক্ষী 164 নেওয়া হয় ম্যাজিস্ট্রেটের সামনে কোনো সাক্ষী, যেটার আইনগত ভিত্তি থাকে। আরেকটা আইন করা হয়েছে যে পুলিশ ইনভেস্টিগেশন ইনকোয়ারি অফিসার, অর্থাৎ এসউ, আর যিনি এটা ইনকোয়ারি যিনি করেন, উনি যে লিখিত একটা সাক্ষী যেটা দিবেন 161-এ যে লিখিত সাক্ষী দিবেন, এটাকেই সাক্ষী হিসেবে গণ্য করা হবে, এটাকেই আদালত আমলে নেবে, এটার উপর ভিত্তি করে তার সাজা হবে। তো আমি এখনকার ট্রাইব্যুনাল যেটা হবে, সেটাতে আমার মনে হয় এই জাতীয় কিছু হবে না, নিরপেক্ষভাবেই বিচার হবে, সঠিক আইনের ধারাই হবে। অর্থাৎ 161 ধারায় পুলিশ কিন্তু স্টেটমেন্ট লেখে সাক্ষী দেন, সেই স্টেটমেন্টকে উপস্থাপন করেই এই অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে জামাতের আমিরদেরকে বিভিন্ন লোককে সাজা দেওয়া হয়েছে। সাক্ষী সেখানে থাকুক না থাকুক, উপস্থিত হোক বা না হোক, এই কাগজি যে সাক্ষীর যে একটা বিবরণ দেওয়া হয়েছে, এই বিবরণকে আমলে নিয়ে তাদেরকে সাজা দেওয়া হয়েছে, যেটা ছিল অত্যাধিক অন্যায়, আইনের দৃষ্টিতে অচল এবং অত্যাধিক অন্যায় ছিল, যেটা দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ছিল। মুক্তিযুদ্ধ সম্পর্কে বলতেছেন, মুক্তিযুদ্ধের এই স্বৈরাচারী সরকার এই দেশের মধ্যে 17 বছর শাসন করে গেছেন। একটা কথা বলে, মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ বলে এই জাতিকে দ্বিধাবিভক্ত করে গেছেন, যেটা আমাদের জীবনে কলঙ্কের তিলক আজীবন থাকবে। এই দ্বিধাবিভক্ত করে তিনি ক্ষমতা টিকেছিলেন। সর্বশেষ উনি যে আইনের দ্বারা এই শেখ হাসিনা সরেছেন, তার নিজস্ব লোককে ঢুকানোর জন্য মুক্তিযুদ্ধের ভুয়া তালিকা করে, সেই ভুয়া তালিকার মাধ্যমে তার ছেলে, নাতি, পুতি সবাইকে চাকরি দেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছিলেন, যার প্রতিবাদী এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সৃষ্টি, যেটা 18 সালে প্রথম হয়েছিল। 18 সালে হওয়ার পর সেটা শেখ হাসিনা এই স্বৈরাচারী এটাকে মেনে নিয়েছিলেন। তারপরে আবার কোর্টে একটা মামলা করে এটা স্থগিত করলেন, যার প্রেক্ষিতে এই আন্দোলনের সৃষ্টি, যার গর্তে পড়ে আজকের এই স্বৈরাচারীর দেশ থেকে বাধ্য হয়েছেন। হাসিনার অপরাধ অন্যায়ের কথা বলে শেষ করা যাবে না। ইতিহাসে বিরল সে যে ঘটনাগুলো এদেশে ঘটিয়েছে, হাজার হাজার মা বোনকে হত্যা করেছে, হাজার হাজার ছাত্রজনকে সে হত্যা করেছে, তার একটা ইশারায় 2000-এর অধিক লোক এই গণঅভ্যুত্থানে নিহত হয়েছে। তাছাড়া বিগত 16-17 বছরে বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মীকে গুম করে হত্যা করে আইনাগর সৃষ্টি করে যে নির্যাতন করেছে, তার ভাষা প্রকাশ করার মতো না। এটা যা জাতি জানে, সমস্ত বিশ্ব জানে, যার পরিণতি আজ শেখ হাসিনা ভুগছে এবং ভারতে বসে ষড়যন্ত্র করছে যে তিনি নাকি আবার এখানে আসবেন, আওয়ামী লীগ করবেন। হ্যাঁ, ওনার আওয়ামী লীগ করার অধিকার আছে, আপনি জনগণের কাছে যান, জনগণ যদি আপনাকে সুযোগ দেয় আপনি অবশ্যই রাজনীতি করতে পারবেন, করবেন না কেন, রাজনীতি করতে পারবেন। কিন্তু প্রথম আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হয়ে তারপরে আপনি আপনার দল গোছাতে পারেন, যাই করতে পারেন, সবই করতে পারেন। মাসুক ভাই কি একটা বিষয় বলছিলেন, উন্নয়নের নামে এই দেশের মধ্যে যে লুটতরাজ করা হয়েছে, উন্নয়নের নামে কিছু মেগা প্রকল্প নিয়ে 10 টাকার কাজ 30 টাকা দিয়ে করানো হয়েছে, 30 টাকা খরচ করা হয়েছে, 10 টাকার কাজ আর 20 টাকায় বিদেশে পাচার করা হয়েছে। হাজার হাজার কোটি টাকা এই দেশে পাচার করেছে, যেটার মাসুল আমাদেরকে দিতে হবে। এখন আমাদেরকে আমার এই পর্বের শেষের প্রশ্নটা ছিল, ভুয়া মুক্তিযোদ্ধাদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, কতটুকু এটা সাকসেস হতে পারবে বলে আপনি মনে করেন? উপদেষ্টা ফারুকী আজম যে কথাটা বলেছে, আমি অত্যাধিক আস্থা রাখি ওনার উপর। ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা ভেদ করে প্রত্যেককে শাস্তি আনা হোক, এবং যারা এই ভুয়া মুক্তিযোদ্ধার মাধ্যমে সার্টিফিকেট নিয়ে যারা চাকরিতে প্রবেশ করেছে কোটার মাধ্যমে, তাদেরকে সবাইকে বিচারে আওতা হোক, এই দাবি আমি এই অন্তর্বর্তী সরকারের দাবি জানাচ্ছি। হারুনের বাবা হলেন একজন চাউল ব্যবসায়ী, সে মুক্তিযোদ্ধা ছিল না,
ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে কোটার মধ্যে সার্টিফিকেট নিয়ে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ডিবি হারুন চাকরি করেছেন এতদিন, চাকরি করেছিলেন, তাকে তো বিচারের আওতায় আনতেই হবে। তার বিচারের শেষ নাই, তার অন্যায়ের কোনো শেষ নাই। সে যে রেসপন্সার ছিল এই আওয়ামী লীগের, আজকে তার পরিণতি সে নিজেই ভুগছে। সে এখন পালিয়ে বেড়াচ্ছে, এখন হয়তো তাকে ধরাইতে পারে না, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে শুনছি, আবার শোনা যায় যে তাকে নাকি ধরা হয়েছে। যাই হোক, আরো কিন্তু কঠোর শাস্তি বিধান নিশ্চিত করতে হবে। আর এই অন্তর্বর্তী সরকারের প্রতি আমার একটা সনিবদ্ধ অনুরোধ থাকবে যে বিগত সময়ের এই যে ভুয়া রাজাকারের ভুয়া মুক্তিযোদ্ধা যে লিস্ট করা হয়েছে, সে লিস্ট একটা একটা করে জাস্টিফাই করে সেইগুলোকে বিচারে আনার জন্য। আমি অ্যাডভোকেট মুজিবুর রহমান আপনার কাছে আবার আসবো, আপনার কাছে গিয়ে অনুষ্ঠান শেষ করবো। আমি আরেকটা প্রশ্নে আমরা চলে যাচ্ছি এখন দ্বিতীয় পর্বে আমাদের অতিথি আব্দুল সালাম যুক্তিবাদীর কাছে। আমি এখানে একটা নিউজ পড়ছি, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন ছাত্র জনতার বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের রুহায়াত মাগফিরাত কামনা করছি, তাদের পরিবারের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে, তাদের পরিবারের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। এই একটা কথা উনি এখানে বলেছেন, দায়বদ্ধতা রয়েছে মানে কি রয়েছে এটা একটু আপনি বলবেন। পাশাপাশি উনি লিখেছেন আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে চাই, শহীদ আহতদের পরিবারের সফর করার সময় আমরা তাদের মাঝে যে স্পৃহা দৃঢ়তা দেখছি তা আমাদেরকে অনুপ্রাণিত করছে। শহীদ আহত পরিবাররা সাক্ষাৎ করতে যাওয়ার সময়ে ওনাকে যে স্পৃহা বা অনুপ্রেরণা দিচ্ছেন, এটা উনি অনেক বেশি একটা এখানে দায়িত্বে পড়ছে আমার উপরে, এটা মনে করছেন। মানে জনগণ যে সাপোর্ট দিচ্ছেন, সাপোর্টিংটা বলছেন। তিনি বলেন ছাত্র জনতার এই বিপ্লবের পরবর্তী কিছু জায়গায় বিশৃঙ্খলা চলছে, এটা আমরা লক্ষ্য করছি। বিপ্লবের পরে কিছু জায়গায় বিশৃঙ্খলা চলছে, এটা আমরা লক্ষ্য করছি। মানুষের জমি দখল, সম্পদ দখল, লুটতরাজ, এ ধরনের জঘন্য কাজ কিছু দুষ্কৃতিকারীরা করছেন বলে জামাতের আমির যে কথাটা আজকে বলেছেন। আজকে জাকের পার্টির সাথে উনি সভা করেছেন, তার আগে বাংলাদেশের প্রত্যেকটা আলেম উলামা পীর মাশায়েখ সবার সাথে উনি সভা করছেন। তো জাকের পার্টির সাথে সবার মধ্যে ওনার বক্তব্যের একটা অংশ তুলে ধরলাম। আব্দুল সালাম যুক্তিবাদী, আপনি জামাত করেন, এই হিসাবে আপনি এই বিষয়টা নিয়ে কথা বলবেন। জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। প্রিয় ভাই মাসুদ বলছিলেন যে আমিরে জামাত বলেছেন যে বাংলাদেশে যারা শহীদ হয়েছেন এই দেশকে নতুন করে স্বাধীন করার জন্য, বিশেষ করে স্বৈরাচারকে বিদায় করার জন্য তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আসলে দায়বদ্ধতার বিষয়টি পরিষ্কার, যে সমস্ত আমাদের ভাইরা জীবন দিয়ে শহীদ হয়েছেন, তারা যে বাংলাদেশ গড়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেছিলেন, তারা যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন বৈষম্য মুক্ত, এই বৈষম্য মুক্ত দেশ গড়াই হচ্ছেন তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা। আজকে তারা যে জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন, আজকে তাদের সেই স্বপ্ন যদি আমরা পূরণ করতে না পারি, বৈষম্য মুক্ত দেশ যদি আমরা গঠন করতে না পারি, এই দেশ থেকে যদি আমরা সুদ ঘুষ দুর্নীতি দূর করতে না পারি, তাহলে কিন্তু তাদের সেই দায়বদ্ধতা আমরা পূর্ণ করতে পারলাম না। অর্থাৎ তারা যেই স্বপ্নটি দেখে জীবন দিয়ে শহীদ হলেন, সেই স্বপ্নের সোনার বাংলা যদি আমরা গঠন করতে না পারি, তাহলে তাদের কাছ থেকে আমরা সেই দায়বদ্ধতা কোনোভাবেই আমরা সেটা পার পেতে পারি না। আরেকটি বিষয় পরিষ্কার করে বলেছেন যে বাংলাদেশের তৃতীয় স্বার্থান্বেষী কিছু মহল যারা চাঁদাবাজি করছেন, যারা বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে সম্পদ লুণ্ঠন করছেন, এগুলোর সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী দলগুলোর কিন্তু কোনো সুসম্পর্ক নেই, বিন্দু মাত্র সম্পর্ক নেই। এবং বর্তমানে বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে যা যা ঘটেছে, বিশেষ করে আমি জানি বিএনপির পক্ষ থেকে ব্রিফিং দেওয়া হয়েছে, জামাত ইসলামীর আমির সাহেব তো কড়াও ভাবে বলেছেন যে কোনো জায়গায় হামলা হবে না, কোনো ভাষার সম্পদ লুণ্ঠন হবে না, জ্বালাও পোড়াও হবে না। স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছেন, এখন এই দেশ আমাদের। আমরা যদি সরকারি প্রতিষ্ঠানে হামলা করি, থানা পুরি, সচিবালয় পুরে ফেলি, তাহলে আগামী দিন তো এগুলো আমাদের টাকা দিয়ে আবার ভরতে হবে। আমরা যদি পুলিশের উপরে হামলা করি, ও পুলিশ হাসিনা পালিয়ে গেছে, এতদিন তাদের আদেশ পালন করেছে, আমরা কোনো প্রতিষ্ঠানে ক্ষতি করলাম মানে আমরা আমাদের দেশের ক্ষতি করলাম। কিন্তু এত ভালো কড়াও ভাবে ব্রিফিং দেওয়ার পরেও কিছু কিছু মানুষ যারা এখন পর্যন্ত এই সুযোগকে কাজে লাগাচ্ছেন, বিশেষ করে যে কয়েকদিন প্রশাসন মাঠে ছিল না, পুলিশ ভাইরা কর্মবিরতিতে যাওয়ার পরে এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তৃতীয় পক্ষ ঢুকে কিছু কিছু বাড়িতে সম্পদ লুণ্ঠন করেছেন, কোথাও বা হামলা করেছেন। এগুলোর সঙ্গে বিন্দু মাত্র জামাত ইসলামী, মাদ্রাসা মসজিদের আলেমদের, বিশেষ করে ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বরং যারা এগুলো লুণ্ঠন করছেন, হামলা করছেন, এরা সন্ত্রাসী, শরীয়তের দৃষ্টিতে অপরাধী। সুতরাং এদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এমনকি ঢুকিয়ে দিয়ে বাংলাদেশকে শান্ত করার দায়িত্ব আমাদের নিজেদের। সুতরাং এই বিষয়টি পরিষ্কার করার জন্যই হয়তোবা আমিরে জামাত বারবার দৃঢ়ভাবে এই বিষয়ে গুরুত্ব আরোপ করে করাও ভাবে বক্তব্য দিচ্ছেন। দ্বিতীয়টি যে কথাটি আপনি বলেছেন যে জামাত ইসলামী, জাকের পার্টি সহ বিভিন্ন ইসলামপন্থী দলগুলোর সঙ্গে মিটিং করছেন, এমনকি শুনলে আনন্দিত হবেন। আজকে সন্ধ্যার দিকের ঘটনা, জামাত ইসলামের ওলামায়ে কিরামদের পক্ষ থেকে আমিরে জামাত সহ কওমি বড় বড় আলেমদেরকে নিয়ে কিন্তু আজকে সন্ধ্যায় আরেকটি মিটিং হয়েছে। হয়তো এই তথ্য ইতিমধ্যে অনেকে জেনে গেছেন, ভবিষ্যতে জানবেন। সেখানে মুফতি আলী হাসান ওসামা উপস্থিত ছিলেন, রিজাউল করিম আপনার উপস্থিত ছিলেন, এমনকি কওমি ঘরানার বড় বড় আকাবিররা, বড় বড় মুরব্বীরা উপস্থিত ছিলেন, জামাত ইসলামের আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ সেই জায়গায় উপস্থিত ছিলেন। বিশেষ করে আমাদের জামাত ইসলামের বড় বড় মুরব্বী যারা রয়েছেন, বিশেষ করে আমাদের সকলের আবার যিনি আমাদের প্রিয় আল্লামা জাইনুল আবদিন হুজুর সহ অসংখ্য ওলামায়ে কিরাম উপস্থিত ছিলেন। জাকির পার্টির সঙ্গে মিটিং হয়েছে, এমনকি
আজকে সকালবেলা একুম্মার পক্ষ থেকে আরেকটি প্রোগ্রাম হয়েছে, সেখানে বাংলাদেশের সকলপন্থী বড় বড় বক্তা, বড় বড় আলিম, ইসলামিক স্কলারদের নিয়ে একটা প্রোগ্রাম হয়েছে। সেখানে আল্লামা মামুনুল হক উপস্থিত ছিলেন, সেখানে শাইখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ উপস্থিত ছিলেন, আল্লামা তারিক মনোয়ার, ডক্টর আবুল কালাম আজাদ, বাদশাহ আব্দুল্লাহ আলামিন ভাই সহ বাংলাদেশের সকল ঘটনা বড় বড় ওলামা এখানে উপস্থিত ছিলেন। তার মানে জামাত ইসলামী কার্যকরী পদক্ষেপ নিয়ে বাংলাদেশের সমস্ত ইসলামপন্থীদেরকে কাছে যাচ্ছেন, তাদেরকে একত্রিত করার চেষ্টা করছেন। উদ্দেশ্য একটাই, এই আওয়ামী সরকারের জালিম এবং জুলুম থেকে মানুষ অবসারিত হয়েছেন, এবং বিশেষ করে বিএনপি একটি দল, সেই দলকেও তারা দীর্ঘদিন ক্ষমতায় দেখেছেন, কিন্তু বর্তমানে বাংলাদেশে একটা সেন্টিমেন্ট কাজ করছেন, তারা তৃতীয় কোনো একটি শক্তিকে তারা দেখতে চায়, নতুন করে বাংলাদেশকে দেখতে চায়। এই জন্য বর্তমানে ইসলামপন্থী দলদের যে একটা দায়িত্ব, সমস্ত ইসলামপন্থী দলগুলো যদি এক প্ল্যাটফর্মে আসতে পারে এবং তারা যদি জাতিকে বুঝাতে পারে আমরা কোরআন সুন্নাহর আলোকে বাংলাদেশে কিছু করতে চাই, আমরা কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চালাতে চাই, আমরা এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ, একটি সুখী সমৃদ্ধ দেশ গঠন করতে চাই, এই মেসেজটি দেওয়ার আমি মনে করি এটা উত্তম সময়। এবং সেই কার্যকরী পদক্ষেপটি জামাত ইসলামী ইতিমধ্যে নিয়ে ফেলেছে। সব জামাত ইসলামী উদ্যোগটি গ্রহণ করেছেন। আমি মনে করি বর্তমানে একটি সময় এসেছে, বাংলাদেশে যত ইসলামপন্থী দল রয়েছেন, আমি স্পষ্ট করে বলি, সব দল একত্রিত হয়ে সামনে নির্বাচনে গেলেই ক্ষমতায় আসবে। আমি এমনটি চাচ্ছি না, আশাও করছি না, কিন্তু বিএনপি যদি ক্ষমতায় যায়, গণতান্ত্রিক রাষ্ট্রের শক্তিশালী একটি বিরোধী দল থাকা প্রয়োজন, যে কথাটি মাসুক ভাই প্রথমে উল্লেখ করেছিলেন। এখন আমি মনে করি বাংলাদেশে ইসলামপন্থী যত দল রয়েছেন, এখনই উত্তম সময়। তারা কি করতে চায়, তারা বাংলাদেশকে কেমন ভাবে দেখতে চায়, সব ইসলামী দলগুলো একতাবদ্ধভাবে এক শক্তি গঠন করে জাতির কাছে প্রকাশ করা উচিত। এবং এটা বাংলাদেশের তৌহিদি জনতা চাচ্ছে, যারা বাংলাদেশকে কোরআন সুন্নাহর আদরে দেখতে চায়, এই বাংলাদেশকে একটি ইসলামী মূল্যবোধের রাষ্ট্র হিসেবে দেখতে চায়, এটা দেখার জন্য জাতি অধীর আগ্রহী চেয়ে আছে। এই জন্য আমি বাংলাদেশের সমস্ত ইসলামপন্থী দলদের প্রতি আহ্বান করব, বিশেষ করে চরমোনাই আপনার খেলাফত মজলিস সহ, হেফাজত ইসলাম সহ, আপনার জাকের পার্টি সহ সকল ইসলামী দলকে আহ্বান করি, আমাদের ভেতরে যে কোনো মাসলা মাসাইলগত মত পার্থক্য থাকতেই পারে, তবে আমাদের মধ্যে দল পার্থক্য করার আর কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন, এই পৃথিবীতে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন প্রতিষ্ঠা করে। এমনকি কিয়ামত পর্যন্ত যত উলামায়ে কিরাম আসবেন, তাদেরকে আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন, তোমরা একটা জায়গায় মত পার্থক্য করবে না, সেটা হলো এই জমিনে দ্বীন কায়েম হতে হবে। এই জন্য আমি কওমি বলেন, হেফাজত বলেন, আলিয়া বলেন, কওমি বলেন, হেফাজত বলেন, খেলাফত মজলিস, চরমোনাই, জামাত ইসলামী, সকলের প্রতি ছোট্ট মানুষ হিসেবে উদ্যোক্তা আহ্বান করি, মাসলা মাসাইলগত আমাদের মধ্যে আকীদাগত ত্রুটি বিচ্যুতি মত পার্থক্য সাহাবীদের জামানাতেও ছিল, সাহাবীদের মধ্যেও বিভিন্ন বিষয়ে মত পার্থক্য দেখা গেছে, এই মত পার্থক্য বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমরা একটা জায়গায় অন্তত একমত হই, আমরা বাংলাদেশের রাজনৈতিক ইসলামী দলগুলো এক জায়গায় হই, বাংলাদেশ কোরআন সুন্নাহর আলোকে চলবে, আমরা বাংলাদেশে কোরআনের শাসন একটা দিনের জন্য হলেও দেখতে চাই, একটা বারের জন্য হলেও দেখতে চাই। স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার দেশ চালিয়েছেন, বিএনপি চালিয়েছেন, এরশাদ চালিয়েছেন, অন্তত একটা বার হলেও দেখা দরকার যে ইসলামপন্থীরা কোরআন হাদিসের আলোকে দেশটা চালাতে চায়, সেই দেশটা কেমন হবে, ওই দেশটা কত সুন্দর হবে, শান্তিময় হবে, একটাবার পরীক্ষা করার জন্য হলেও বাংলাদেশের জনগণের এই আলেমদের পক্ষে সাপোর্ট দিয়ে একটি ইসলামী রাষ্ট্র গঠনের জন্য ইসলামপন্থীদের সুযোগ দেওয়া দরকার। এবং আমি মনে করি জাতি দেওয়ার জন্য অধীর আগ্রহী চেয়ে আছে। এখন আমাদের দায়িত্ব ইসলামপন্থী দলগুলোর এখনই কার্যকর ভাবে ভূমিকা রেখে একতাবদ্ধ হওয়া। আমি 2 নম্বর যে বিষয়টি বলে শেষ করবো, প্রিয় মাসুক ভাই জিজ্ঞেস করলেন, বাংলাদেশের সাবেক একজন সচিবের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে, মনে হচ্ছিল তার বাসাটাই টাকার ব্যাংক। এখন বর্তমানে ব্যাংকগুলোতেও কিন্তু টাকা নেই। আমি কয়েকদিন আগে ব্যাংকে গিয়েছিলাম, 1 লক্ষের বেশি টাকা দিচ্ছে না, 2 লক্ষের বেশি টাকা দিচ্ছে না, অথচ বাসার ভিতরে কোটি কোটি টাকা সাজিয়ে রেখেছে ব্যাংকের মতো। তার মানে বোঝা যাচ্ছে ব্যাংকগুলোতে ধস নামার অন্যতম কারণ হলো এই স্বৈরাচার হাসিনার আমলের সচিব আমলা এবং নেতাদের বাড়িতে টাকাগুলো ভরপুর হয়ে আছে। আমি মনে করি প্রশাসনের এখন বর্তমান দায়িত্ব, শেখ হাসিনার স্বৈরাচারের আমলে যত এমপি মন্ত্রী নেতা ছিল, আমলা সচিব ছিল, প্রত্যেকের বাড়িতে হানা দিয়ে তদন্ত করে খুঁজে খুঁজে এই টাকাগুলো বের করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া। এবং 2 নম্বর দায়িত্ব আমি মনে করবো, এতদিন পর্যন্ত যে আমলা সচিব এবং নেতাগুলো বাংলাদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে, ওই সমস্ত বিদেশ থেকে বিভিন্নভাবে জাতিসংঘের মাধ্যমে সহযোগিতা নিয়ে বিদেশে পাচার করা টাকা যদি বাংলাদেশে আনার কোনো সুযোগ থাকে, এই ব্যাপারে যথার্থ ভূমিকা নিয়ে টাকাগুলো যদি ফিরে আনা যায়, আমি তো মনে করি সেদিন রিপোর্টে দেখলাম প্রায় 1 লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই টাকা যদি ডক্টর ইউনূস দায়িত্ব নিয়ে বিদেশ থেকে ফিরে আনতে পারে, অন্তত 2 বছর বাংলাদেশের লোক শুয়ে বসে ঘুমিয়ে খেতে পারবে, কোনো টেনশন করা লাগবে না, এত টাকা তারা পাচার করেছে। সুতরাং এই টাকাগুলো আনাও দায়িত্ব বলে আমি মনে করি। শেষ একটি কথা বলে আমি শেষ করে দেবো। আমরা যে জুলুমের কথা বলছিলাম, আমাদের প্রিয় মাসুক ভাই আমাকে একটা নিউজের লিঙ্ক দিয়েছিলেন হোয়াটসঅ্যাপে, যে আমাদের প্রিয় ভাই ব্যারিস্টার আরমান, তাকে আয়না ঘরে আটকিয়ে রাখা হয়েছিল। তার একটা সাক্ষাৎকার শুনে আমি নিজের অজান্তে কেঁদে ফেলেছি। তিনি এক টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, এমন এক অজানা ঘরে আমাকে রাখা হয়েছিল, আমি ছেড়েই দিয়েছিলাম আমার জীবনের আশা, আমি ভাবি নাই আর কখনো এখান থেকে বের হবো, পরিবারের কাছে ফিরে যেতে পারবো, আমি আমার জীবনের আশাই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমার স্ত্রী সন্তান আমার আশা ছেড়ে দেয়নি, তার আশা বুকে নিয়ে বসেছিল, হয়তো আমি ফিরে চলে আসবো। তার সেই সাক্ষাৎকার আন্তর্জাতিক মিডিয়াতে প্রচার করা হয়েছে। আর সেই আয়না ঘরের যে দৃশ্যের বর্ণনার কথা আজকে আমি শুনলাম, তিনি বলেছেন, আমি 12 বছর সেই আয়না ঘরে আটকিয়েছিলাম,
সেখানে নেই দরজা, নেই জানালা, বাহিরের আলো বাতাস, সূর্যের আলো দেখিনি, আমি প্রকৃতির বাতাস উপভোগ করতে পারিনি। এমনকি আজান যখন দেওয়া হতো, আজানের শব্দ যেন কানে আসতে না পারে এই জন্য সেখানে মিউজিক বাজানো হতো, ঢোল তবলা গান বাজানো হতো। মানুষ জালেম হলে, জুলুম হলেও, অত্যাচার নির্যাতন করলেও এত মাত্রা অতিক্রম করে চলে যায়। একজন মুসলিম সে আজান শুনে হাত পা বাঁধা, ইশারায় একটু সালাত আদায় করবে, এই সুযোগটুকু যারা দেয়নি, আল্লাহর কোরআন বলে নামানা দিলাম মিম্মান মানা মাসাজিদাল্লাহ, ওরাই তো সবচাইতে বড় জালেম, যারা মানুষকে আল্লাহর নাম বলতে বাধা দেয়, আল্লাহর নাম মুখে নিতে বাধা দেয়, মসজিদে যেতে বাধা দেয়, আল্লাহকে স্মরণ করতে বাধা দেয়। এই আয়না ঘরের মাধ্যমে প্রমাণ হয়েছে এই পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ স্বৈরা শাসক ছিল হাসিনা এবং তার প্রশাসন। এরা আইএমএ জাহিলিয়াতকেও হার মানিয়ে গেছে। এখান থেকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, বর্তমানে বাংলাদেশের সাধারণ ক্ষমার একটা কথা আমরা শুনছি। হ্যাঁ, সাধারণ ক্ষমা অবশ্যই আমরা করি, ক্ষমার পক্ষে ইসলাম, ইসলাম ক্ষমা করার ধর্ম, সৌন্দর্য ধর্ম, কিন্তু ক্ষমা কিন্তু সবার জন্য ক্ষমা নয়। শহীদ আবু সাইদ ভাই গুলির সামনে বুক পাতিয়ে দিয়েছে, তাকে প্রকাশ্য দেবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি ক্ষমা করলেই সাধারণ ক্ষমা হবে না, সরকার ক্ষমা করলেই সাধারণ ক্ষমা হবে না। তার কাছে ক্ষমা পাইতে হলে আবু সাইদের পরিবার ক্ষমা করতে হবে, আবু সাইদকে ক্ষমা করতে হবে। একজন শেখ হাসিনা হাজার মানুষকে হত্যা করেছে, আমি সাধারণ ক্ষমা করলে, সরকার সাধারণ ক্ষমা করলে ক্ষমা হবে না। হাজারো মানুষের বাবা মার বুককে খালি করে দিয়েছে, এই হাজারো বাবা মা ক্ষমা না করা পর্যন্ত তিনি ক্ষমা পাবে না। তার মানে সাধারণ ক্ষমা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। আল্লাহর কোরআনের বিধান হলেন কিসাস, জীবনের পরিবর্তনে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা। আমি বলবো না আপনি কাউকে হামলা হত্যা করেন না। বাংলাদেশের প্রচলিত যে আইন আছে, এই আইনের বিচার নিশ্চিত করেই তাদেরকে ফাঁসির দড়িতে যেন ঝোলানো হয়, তারপরেই সাধারণ ক্ষমা কার্যকর হবে এবং শহীদদের বাবা মার মনে আনন্দ হবে, শহীদদের আত্মা শান্তি পাবে। আমি মনে করি আগে বিচার কার্যকর, তারপরে সাধারণ ক্ষমা। এবং আমার ভাই আরমান সহ যাদেরকে আয়না ঘরে 12 বছর আটকে রাখা হয়েছিল, আমার দাবি এই প্রশাসনদের দায়িত্ব দিয়ে বলতে চাই, যারা যারা এই আয়না ঘরের সঙ্গে জড়িত ছিল, ডিজিএফ সহ, ডিবি হারুন সহ প্রত্যেকটা প্রশাসনিক কর্মকর্তাকে গ্রেফতার করে তাদেরকে অন্তত 12 বছর আয়না ঘরে আটকে রাখার পরে বের করে তারপরে সাধারণ ক্ষমা করতে হবে। তাহলেই এই সমস্ত মানুষ যারা কষ্ট পেয়েছে তাদের মন শান্তি পাবে। আপনি শাস্তি না দিয়ে সাধারণ ক্ষমা না, আপনি ক্ষমা করার কে, আমি ক্ষমা করার কে? যাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে আগে তাদের মন মতো শাস্তি বাংলাদেশের আইন দিয়ে কার্যকর করে তারপরে সাধারণ ক্ষমা করতে হবে। আমি সর্বশেষ বলতে চাই, 15ই আগস্ট আমাদের মধ্য থেকে চলে গেল। আমরা যাকে বলেছি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তো বাংলাদেশের স্বাধীনতার সর্বাধিনায়ক, তাকে বাংলাদেশের মানুষ ভালোবাসবে, শ্রদ্ধা করবে, সমস্ত দল মতের ঊর্ধ্বে। অথচ সেই বঙ্গবন্ধুর নাম নেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলে মাথায় প্রসব করা হচ্ছে। এতটুকু দেখার জন্য তো আমরা প্রস্তুত ছিলাম না। বঙ্গবন্ধুর প্রতি ঘৃণা হতে পারে, শেখ হাসিনাকে মানুষ না দেখতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর মাথায় প্রসব করা হচ্ছে, তার ভাস্কর্য ভাঙা হচ্ছে, তার নাম নেওয়ার মতো 15 আগস্টে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর পেছনে দায়ী হলো স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। তারা 16 বছরে যত অত্যাচার নির্যাতন করেছে, মানুষ অতিষ্ঠ হয়ে আজকে এই সমস্ত ব্যবহার করেছে। আমাদের এলাকায় একটা কথা আছে, সন্তান যদি খারাপ হয় তখন তাকে প্রশ্ন করা হয়, তোর মনে হয় বাবা ভালো না, মা ভালো না, বাবা মা ভালো হলে তুই এত খারাপ হতি না। আজকে শেখ হাসিনার অত্যাচার নির্যাতনে মানুষের মনে প্রশ্ন জেগেছে যে স্বৈরাচার হাসিনা যদি এত খারাপ হয়, তার বাবাও ভালো হওয়ার কথা না। তার মানে এর সন্তানের কুকর্মের কারণে স্বাধীনতার মহান স্থপতি অপমানিত হচ্ছে। আমার মনে বলে এখান থেকে তার শিক্ষা নেওয়া দরকার এবং যেই 15ই আগস্টে মানুষ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করার কথা, তার প্রতি ঘৃণা জানিয়ে আল্লামা সাইদিকে শহীদ করে দিয়েছিল পরিকল্পিতভাবে। সারা বাংলাদেশের প্রতিটা গ্রামে মহল্লায় আল্লামা সাইদির তাফসীর বেজেছে আলহামদুলিল্লাহ। আমি 15ই আগস্টে মালয়েশিয়াতে ছিলাম, গতকালকে দেশে এসেছি। শুধু বাংলাদেশ নয়, মালয়েশিয়ার যেখানে যেখানে বাঙালি আছে, মুসলমান আছে, সেখানে পর্যন্ত 15ই আগস্ট আল্লামা সাইদি তাফসীর বেজেছে আলহামদুলিল্লাহ। দেখে মনে আনন্দিত হয়েছে যে মালয়েশিয়া সহ বাংলাদেশের সব পৃথিবীর বিভিন্ন দেশে আল্লামা সাইদির আলোচনা বাজিয়ে 15ই আগস্টে তারা জানান দিয়েছে, তোমরা আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করেছো, মানুষের অন্তর থেকে ভালোবাসাকে তোমরা ছিনিয়ে ফেলতে পারোনি। আমরা আল্লামা সাইদিকে অন্তর দিয়ে ভালোবাসি। ইমাম হোসাইনকে শহীদ করে দিয়ে এজিদ হোসাইনের বুকের মধ্যে লাঠি ঢুকাইয়া উপরে মাথা উঠাইয়া বলেছিল, হোসাইনের নাম গন্ধ, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিলাম। ইমাম হোসাইন নিশ্চিহ্ন হয়নি। পুরো পৃথিবীর প্রত্যেকটা গ্রামে মহল্লায় ইমাম হোসাইনের নামে লোক এখনো আছে, ইমাম হোসাইনের আদর্শের সৈনিক আছে, এজিদ নামে কোনো লোক নাই। একই রকম ভাবে শেখ হাসিনা জোর করে ক্ষমতা দখল করে আল্লামা সাইদি সহ ইসলামী আন্দোলনের বীর সিপাহসালাদের ফাঁসির দড়িতে ঝুলাইয়া কাউকে বা জেলের মধ্যে আজীবন কারাদণ্ড দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে তাদের ভালোবাসা মুছতে চেয়েছিল বাংলাদেশের মানুষের অন্তর থেকে। কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তর থেকে আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, গোলাম আজম সহ ইসলামী আন্দোলনের কর্মীদের ভালোবাসা মোছেনি। 18 কোটি মানুষ জামাত ইসলামের শহীদ হওয়ানি তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসছে, আর শেখ হাসিনাকে ঘৃণা করে তাদেরকে প্রত্যাখ্যান করেছে, দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। কেউ বরকা পরে পালাচ্ছে, কেউ দাড়ি কেটে পালাচ্ছে, কেউ বা উলঙ্গ হয়ে ঘর বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। তার মানে বোঝা যায় জুলুম করে কাউকে নিশ্চিহ্ন করে দিতে চাইলে তারা নিশ্চিহ্ন হয় না, বরং যারা জুলুম করে ইতিহাস থেকে একসময় তারাই নিশ্চিহ্ন হয়। আর হকের পক্ষে যারা থাকে আল্লাহ তাআলা আজীবন তাদেরকে টিকিয়ে রাখে। এটা ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে হকের পক্ষে থাকার তৌফিক দিক। যারা হকের ঝান্ডাধারী, জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, যারা এই জমিনে দিন কায়েম করার কথা বলেছে, ইসলামী আন্দোলন করেছে, আমি মনে করি এই আদর্শকে আইন করে নিষিদ্ধ করা যাবে না। শেখ হাসিনা নিষিদ্ধ করে আবারও প্রমাণ করেছে। তারা যেভাবে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে, আমার প্রিয় অ্যাডভোকেট ভাই সুন্দর কথা বলেছে, তার
তারা যেই কূপ খুঁড়েছে ওই কূপের মধ্যে ফেলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, তারা আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল গঠন করেছে ওই কূপের মধ্যে ফেলেই তাদের বিচার করে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। এটাই দেখার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ অধীর আগ্রহে চেয়ে আছে। আমরাও সেটা আশা করি। আমার প্রিয় মাসুক ভাই সহ যারা যেখান থেকে আজকে প্রোগ্রাম দেখলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।